ভাবা যায় বেজির মতো ছোট্ট একটা প্রাণী জাপানকে পুরো নাড়িয়ে দিয়েছিল, কোটি কোটি মানুষের ঘুম কেড়ে নিয়েছিল। অথচ এই বেজির দলকে জাপানের লোকেরা নিয়ে গিয়েছিল নিজেদের মুক্তির জন্য আমাদের দেশ থেকেই। কিন্তু ঠিক ৩০ বছর পরেই এই বেজিগুলো জাপানের মানুষের সাথে যা করে সেটা তারা কখনোই ভুলতে পারবে না। কিন্তু কিভাবে, সেটা একটু পরেই বুঝতে পারবে। আসলে কথায় আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ব্যাপারটা ঠিক তেমনই। তবে হ্যাঁ, এই গল্পটা আমাদের শিখিয়ে দেবে প্রকৃতির সাথে খেললে তার পরিণাম কত ভয়াবহ হতে পারে। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা আর বেশি দেরি না করে শুরু করা যাক। জাপানের আমিমা ওশিমা দ্বীপটা তখন পরিচিত ছিল তার অন্যতম একটি বাসিন্দা হাবু সাপের জন্য। এই সাপগুলো ছিল অত্যন্ত বিষধর এবং আক্রমণাত্মক। একটা সময় জাপানের মানুষরা ৬ ফুট দৈর্ঘ্যের এই সাপগুলোকে একটা অভিশাপ মনে করত। বছরের পর বছর এই সাপের কামড়ে বহু মানুষ মারা গেছে, আহত হয়েছে এবং তার সাথে প্রাণ হারিয়েছে অসংখ্য গৃহপালিত প্রাণীও। প্রত্যেক বছর প্রায় ৫০০ থেকে ৬০০ মানুষ এই হাবু সাপের শিকার হতো, যাদের মধ্যে অনেকেই শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েছিল। অবস্থা এতটাই খারাপ ছিল যে জাপানের মানুষরা দিনের বেলাতেও বাইরে বের হতে ভয় পেত, কারণ হাবু সাপ যে কোনো সময়ই আক্রমণ করত। মানুষের জীবনে কোনো সুখ শান্তি ছিল না, জীবনটা কেবল একটা ভয়ের মধ্যে আটকে ছিল। কিন্তু এই সমস্যা কি বছরের পর বছর চলতে পারে? না। তাই এই দ্বীপের বাসিন্দারা ভাবতে শুরু করলো এই সাপের হাত থেকে কি করে মুক্তি পাওয়া যায়। সাল ১৯৮৯। দ্বীপটিতে সেই ভয়ঙ্কর সাপের সমস্যার সমাধান খুঁজতে বিজ্ঞানীরা এক নতুন সিদ্ধান্ত নেয়। আমাদের এই দক্ষিণ এশিয়া থেকে একটা প্রাণী আনা হবে, যেটা হবে এই বিষাক্ত হাবু সাপের শত্রু, যার এই সাপের বিষে কোনো ক্ষতিই হবে না। সেই প্রাণীটি হলো মঙ্গুস বা বেজি। এই প্রাণীটি সাপের সাথে লড়াই করে তাকে মেরে ফেলার জন্য বিখ্যাত। বেজির দুর্দান্ত গতি ও সাহস এবং বেজির শরীরে থাকা অ্যাসিটাইলকোলিন, যেটি একটি নিউরোট্রান্সমিটার যা তাদের মস্তিষ্কে থাকে, এটি রক্তে মিশ্রিত বিষের নিউরোটক্সিক প্রভাব কমায়। সেই কারণে সাপের কামড়ে বেজিরা মারা যায় না। আর বেজি শুধু সাপ নয়, বরং ইঁদুরের হাত থেকেও রক্ষা করবে যারা ফসল নষ্ট করে। দুই সমস্যার এক সমাধান। তারা ভেবেছিল বেজি হবে তাদের দ্বীপের রক্ষাকর্তা। তাই জাপানের লোকেরা আমাদের দেশ থেকেই ৩৫টা মতো বেজি নিয়ে গিয়ে ছেড়ে দেয় আমিমা ওশিমা দ্বীপে। তারা ভেবেছিল বেজিরা সাপ ধরবে আর দ্বীপ রক্ষা করবে। কিন্তু সমস্যার সমাধান তো হলোই না, উল্টে এক অভিশাপে পরিণত হলো। কারণ প্রকৃতি তার নিজের নিয়মে চলে। বেজি আর হাবু সাপ কখনোই একে অপরের মুখোমুখি হয়নি, কারণ দিনের বেলাতে তাদের কখনো একসঙ্গে দেখাই হতো না। সাপেরা নিশাচর প্রাণী, আর বেজিরা শিকার করতে বের হতো দিনের বেলায়। এটাই ছিল প্রথম ধাক্কা। যেই কাজের জন্য বেজি নিয়ে আসা হয়েছিল সেটাই হলো না। তাই তার বদলে বেজির শত্রু অন্যান্য উপকারী প্রাণীরা হতে শুরু করলো। অন্যান্য ছোটখাটো প্রাণীরা বেজির নজরে পড়ল। ইঁদুর এবং সাপ তো ধরা হলোই না, বরং তারা সেই দ্বীপের বিরল ছোটখাটো প্রাণীদের শিকার করতে শুরু করলো। এইভাবে প্রতিনিয়তই সেই দ্বীপের জীববৈচিত্র্য ধস নামতে থাকে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো সেই দ্বীপের খরগোশ। তাদেরকে বেজিরা এত পরিমাণে আক্রমণ করেছিল যে বর্তমানে সেই দ্বীপে তাদের আর কোনো অস্তিত্বই নেই। আরও আশ্চর্যজনক ব্যাপার হলো সেই দ্বীপের পাখিরাও বেজির শিকার হতে শুরু করলো। কিন্তু জাপানের মানুষের আশা ছিল বেজিরা শুধু সাপ মারবে, কিন্তু তাদের সেই আশা পুরোটাই বিফলে চলে যায়। সেই আশা যেন একটা অভিশাপে পরিণত হলো। তাদের অভাবনীয় আচরণের জন্য দ্বীপের ভারসাম্য নষ্ট হতে থাকে। স্থানীয় মানুষরা হঠাৎ করেই নিজেদের চারপাশে একটা বিশাল পরিবর্তন লক্ষ্য করতে শুরু করে। যেসব প্রাণীদের তারা আগে দেখতে পেত, হঠাৎ করেই সেসব প্রাণী গায়েব হয়ে যেতে শুরু করে। চোখের সামনে এত কিছু দেখেও কি সেই দ্বীপের মানুষরা চুপচাপ বসে থাকতে পারে? না। আর তাই তো সেই দ্বীপের মানুষরা তখন বুঝতে শুরু করলো যে বেজিরা হাবু সাপ মারছে না, বরং তারা প্রকৃতির বিপর্যয় ঘটাচ্ছে। তখন শুরু হলো এই অধ্যায়ের আরেকটা নতুন যুদ্ধ। এবার যুদ্ধটা হাবু সাপের সাথে বেজির নয়, যুদ্ধটা শুরু হয় মানুষ আর বেজির সাথে। ২০০০ সালে বেজি ধরার জন্য একটা বড় অভিযান শুরু হয়। মানুষেরা ফাঁদ পেতে, বিষাক্ত খাবার ছড়িয়ে, এমনকি ট্রেনিংপ্রাপ্ত কুকুরের মাধ্যমেও বেজি ধরা শুরু করলো। লোকজনের মধ্যে তখন একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। বেজিরা দ্রুত সংখ্যায় বাড়তে শুরু করলো, আর তখন তারা বুঝতে পারলো বেজির সঙ্গে মোকাবিলা করা আরও কঠিন হয়ে যাচ্ছে। জাপানের সরকার তখন এই মহাবিপদের গুরুত্ব বুঝতে পারে, আর তাই ২০০০ সালে তারা অপারেশন মঙ্গুজ মুক্ত ঘোষণা করে। ভাবতেই অবাক লাগে, এই বেজির হাত থেকে মুক্তি পাওয়ার জন্য সরাসরি গভর্নমেন্ট থেকে মিশন চালানোর জন্য আদেশও দেওয়া হয়। বেজি ধরার জন্য একটা বিশাল দলও গঠন করা হলো। দ্বীপটিতে এক বিশাল অভিযান শুরু হলো। ফাঁদ পেতে, বিভিন্ন ধরনের বিষাক্ত খাবার ছড়িয়ে, এমনকি ট্রেনিংপ্রাপ্ত কুকুরের মাধ্যমেও বেজি ধরা শুরু হলো। প্রতিনিয়তই দ্বীপের বিভিন্ন জায়গায় অভিযান চলতে থাকে, আর অভিযান এভাবেই চলতে চলতে বছরের পর বছর কেটে যায়। অবশেষে ৩০ বছর পর ২০১৯ সালে জাপান সরকার ঘোষণা করে যে আমিমা ওশিমা দ্বীপ এখন সম্পূর্ণ বেজিমুক্ত। কিন্তু আসল ঘটনা কি তাহলে এখানেই শেষ? হতাশার সাথে বলতে হয়, বেজির সঙ্গে ৩০ বছরের যুদ্ধে মানুষ জয়ী হয়েছে ঠিকই, কিন্তু সেই সব বেজির দল দ্বীপটিতে যা ক্ষতি করেছে সেটি অপূরণীয়। কারণ এখনও পর্যন্ত আমিমা ওশিমা দ্বীপের জীববৈচিত্র্য পুনরুদ্ধার হয়নি।
প্রায় 15টা স্থানীয় প্রজাতির প্রাণী আজও বিলুপ্তপ্রায় হয়ে গেছে। আসলে প্রকৃতির বিপরীতে লড়াই করতে যাওয়া কতটা ভয়ানক হতে পারে তা আমরা আবারও দেখতে পেলাম। আমাদের মনে রাখতে হবে, আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষা করা আমাদেরই দায়িত্ব। আর এটাকে নষ্ট করা মানে হলো আমাদের নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনা। অবশেষে একটাই কথা বলবো, যে প্রকৃতির শক্তি সবসময় মানুষের চাইতে বড়, আর আমরা কখনোই প্রকৃতির সাথে লড়াই করে পেরে উঠব না। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে আমার এই ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং অন্যদের সাথে শেয়ার করেও অন্যদেরকেও জানার সুযোগ করে দিও। দেখা হবে পরবর্তী অন্য কোনো এপিসোডে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।